নার্স চলে যেতে নেয়, রাজের দৃষ্টি শুধু মায়ের দিকে। মায়া ফলের পাশে কিছু নতুন গ্লাভস দেখে, যেটা কেউ ব্যবহার করেনি। ওখান থেকে এক জোড়া গ্লাভস নিয়ে হাতে ঢুকিয়ে গলা উঠিয়ে বলে। ওয়েট। নার্স থেমে পিছু ঘুরে বলে। আমাকে বলছেন ম্যাম? ইয়াপ। জি ম্যাম, বলুন। মায়া পাশ থেকে টাকা নিল, নার্সের সামনে এসে নার্সের বাম হাত ধরে টাকাগুলো দিয়ে বলে। এখানে কিছু টাকা আছে, টাকাটা দিয়ে নিজে ট্রিটমেন্ট করাবেন। ভ্রুকুটি করে নার্স বলে ওঠে। আমার ট্রিটমেন্ট মানে? আমার তো কিছু হয়নি ম্যাম। এবার হবে। বলেই মায়া নার্সের হাত মুচকে পেছনে ঘুরিয়ে শক্ত করে এক টান দিল। মেয়েটি এবার ব্যথায় কুকড়ে ওঠে। রাজ ব্যঙ্গাত্মক করে মুখটা আউচ করে ওঠে। নার্স চিৎকার দিয়ে বলে। খুব লাগছে ম্যাম। অন্যের স্বামীর দিকে নজর দেওয়ার আগে ভাবা উচিত যে কারো সংসারের মধ্যে নিজেকে মেশা হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি। ঘরের বউ যেমনই হোক, সে কিন্তু বৈধ। বাইরের মেয়েরা কিন্তু রাস্তা অবধি সীমাবদ্ধ। আর রাস্তার মেয়েকে রাস্তাটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেই। মায়া আরো জোরে মুচড়ে ধরেছে মেয়েটির হাত। মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে। ভাবতেই অবাক লাগে, নতুন কেউ এমন দৃশ্য দেখলে মেয়েটার প্রতি দয়া দেখাবে। কিন্তু এই মেয়ে যে একটু আগেই কাউকে নিজের দিকে আকর্ষিত করতে চাইছিল, এটা একবারও বুঝতে চাইবে না বা জানার আগ্রহ হয়তো দেখাবে না। সমাজের লোকজন এমনই হয়, ওপরের অংশ দেখে গভীরের গল্পটা জানতে চায় না। মায়া কাউকে জানানোর দায় রাখে না, আর মায়ার স্বামী, সেও মায়াকে দায়ভার বইতে বলেও না। নার্স মেয়েটিকে মেঝেতে ছুঁড়ে মেরে মায়া বলে। শুধুমাত্র আমার স্বামী না, প্রত্যেক মেয়ের জীবনে আসা পুরুষদের দিকে নষ্টামির নজর দিতে দেখা নারীদের আমি ঘৃণা করি। 2-4 টাকার জন্য যারা একটা মেয়ের সংসার ভাঙতে পারে, আর যাই হোক, তারা কখনো পতিতার বাইরে নয় কেউ। মেয়েটা ভয়তে কুঁকড়ে গেল। মায়া জোরে চিল্লিয়ে বলে। নাও গেট লস্ট। এবার মায়া ঘুরে তাকালো রাজের দিকে, এক ভ্রু উঁচু করেই বলে। তো মন্ত্রী মশাই খুব মজা নিচ্ছিলেন মেয়ে নার্সের সার্ভিসে। রাজ ঠোঁট কামড়ে হাসে। নার্স মেয়েটি কোনো রকমে উঠে দাঁড়িয়ে ক্ষোভ দিয়ে তাকালো মায়ের দিকে। নিচে পড়ে থাকা স্পঞ্জ দেখে হাতে উঠিয়ে নেয়। রাজের ক্ষতস্থান পরিষ্কার করার জন্য কিছু যন্ত্র আনা হয়, সেখানে এই স্পঞ্জ প্রয়োজন হয়। ওই স্পঞ্জ নিয়ে মায়ের পেছন থেকে আঘাত করতে নেয় মেয়ে নার্স। মায়া রাজের দিকে ফিরেছিল, তাই সে দেখতে পায় না। যেই মায়াকে স্পঞ্জ দিয়ে আঘাত করতে নিবে, রাজ ওর হাতে থাকা নাইফ দিয়ে মেয়েটির হাত বরাবর আঘাত করে। মেয়েটির হাত থেকে আবারও পড়ে যায় স্পঞ্জ। কুকরেই বলে ওঠে। আ আমার বাঘিনীকে একা দেখলে হবে, তার সাথে থাকা বাঘকেও তো দেখা লাগবে। মায়া তিরস্কার করে হেসে গলা উঁচিয়ে ডাকে। তারেক, তারেক আসতেই মায়া বলে। ওকে নিয়ে যাও। তারেক নার্সকে নিয়ে যায়। রাজ বলে ওঠে। ওর চাকরি থেকে বের করে দাও। কিন্তু স্যার, আমার একটা মাত্র বউকে আঘাত করতে চেয়েছে, ওকে তো ভুগতেই হবে। মেয়েটা অলরেডি আহত। তোমার খুব কষ্ট হচ্ছে ওর জন্য? বিয়ে করে নিতে পারো। সুন্দরী আছে, কিন্তু দুশ্চরিত্র। বলা যায় না তোমার চোখের আড়ালে কখন অন্যের স্বামীকে দুষ্ট ইঙ্গিত দেয়। না স্যার, নিয়ে যাচ্ছি এমন মেয়েকে। মায়া রাজের দিকে ফিরে একটু ঝুঁকে রাজের মুখের ওপর চোখ ঘোরালো। রাজ ওর ঠোঁট পাউট করে মায়াকে চুমু দিতে এগিয়ে আসতে নিলেই মায়া রাজের বুকের জখম স্থানে আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে রাখে। রাজ ব্যথায় কুকিয়ে উঠেই বলে। মারবে নাকি? আপনি হ্যাংলার মতো চেয়েছিলেন কেন ওই মেয়েটার দিকে? নার্সের সেবা দিতে। দাঁত বের করে হাসি দিয়ে বলে রাজ। মায়া দাঁত কটমট করেই বলে। এবার আমি দিব আপনাকে সেবা। অলরেডি দিয়েছ সেবা, এবার একটু চুমু দাও। জখমে চুমু পেলে মলম লাগবে না আর। বলেই মায়াকে নিয়ে নিজের আরো কাছে ঝুঁকিয়ে দেয়। ঠিক তখনই কেবিনে ঢুকলো আদ্র, রুদ্র, সিয়া ও হিয়া সহ আরো অনেকেই। রুদ্র গলা খাকারি দিয়ে বলে। আমরা আছি ব্রো। রাজ হালকা চোখে শুধু চারজনকে দেখে নেয়, বিরক্ত প্রকাশ করে মায়ের দিকে চোখ রেখেই বলে। বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন প্রেম করবে। সাথে সাথেই আর একটা কণ্ঠ ভেসে আসে। হতচ্ছাড়া, তোমার বাপকে চোখে পড়ে না? রাজ অবাকের সাথে আবারও সামনে তাকালো। মাহমুদ সর্দার কোথা থেকে এলো? রাজ তো সত্যিই তাকে দেখেনি।
মায়া উঠে দাঁড়াতেই রাজ কোনো রকমে ঘাড় উঁচু করেই বসেই বলে, তুমি আসতে গেলে কেন? তোমার বাপে করেছি আমি পাপ, তাই তো ছেলেকে দেখতে এসে লজ্জায় পড়তে হয়। মাহমুদ সর্দারের সাথে ছেলে নার্স ঢুকে রাজের বুকের ক্ষত পরিষ্কার করে। রাজ ওর বাবার দিকে তাকিয়ে বলে, তোমার বয়স শুধু সংক্ষেপ বেড়েছে বাবা, বুদ্ধিতে না। নাহলে এটা বুঝতে নাহলে এটা বুঝতে ছেলের বৌমা যেখানে এক ঘরে, সেখানে এমন একটি লজ্জাজনক পরিস্থিতি তো থাকবেই। মায়া রাজের দিকে চোখ রেখেই বলে। শাট আপ মন্ত্রীমশাই। সেই সাথে মাহমুদ সর্দারও বলেছিলেন বাবা আর বউ একসাথে ধমক দিচ্ছে রাজকে। রাজ আহত দৃষ্টি দিয়ে বলে, আমার বাপ আর বউ হলো আমার জীবনের রোমান্সের দেয়াল। বাপ দেয়াল এটা বুঝলাম, কিন্তু বউ দেয়াল হয় কিভাবে? সেই তো রোমান্সের এক অংশ। বেটা রুদ্র, বউ যদি হয় ঝাঁজে ভরা, তো দেয়াল না চাইতেও দেয়াল তৈরি হয়। আদ্র আর চোখে ইশারা করে রুদ্রকে চুপ থাকতে বলে। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে রাজের কাছে এসে বলে, তোমার বউ ক্রিমিনালদের জামিন করিয়েছে। কি বলিস? বউ শত্রুকে জামিন করিয়েছে? হুম। তাহলে আর কি, আবার বউ এবার গরিব দুঃখীদের মিলাদ খাওয়ার সুযোগ করে দিবে। তোমার বউ এক পিস ব্রো, তোমাকে জাস্ট আহত করেছে, তাই তোমার বউ তাদেরকে পরপারে পাঠিয়ে দেবে। এমন বউ পেতে পরিশ্রম করতে হয় রে ভাই। আমার এমন বউ তো চাই না, আমার চাই। আমার বডির মতো চশমা পরে ইনোসেন্ট বই পড়ুয়া। রুদ্র দাঁত বের করে হেসে দিয়েই বলে, এক্স্যাক্টলি। বউ বানানোর আগে মন জয় করতে শেখো। আমার বোন তোমার এই ফুটফুলে চরিত্র কোনোদিন মেনে নেবে না। তুমি না হয় আমাদের 4 হাত এক করে দাও। হ্যাঁ, তারপর বোনের চোখে ভাই ভিলেন হোক। আগে নিজেকে আমার বোনের চোখে শুদ্ধ পুরুষ বানিয়ে দেখো। বোন আমার এমনিতেও তোমার দিকে চুম্বকের মতো এগিয়ে যাবে। তোমার এই সিক্রেট মিশনে আমি কিভাবে নিজেকে শুদ্ধ বানাবো? তাহলে মিশন শেষ করা অব্দি অপেক্ষায় থাকো। রুদ্র আরো ফিসফিস করতে নিবে। মাহমুদ সর্দার এসে রুদ্রের কলার ধরে দাঁড় করিয়ে সরিয়ে দিল। নিজে সেখানে বসেই বলে, বড়টা তো হয়েছে, এক লাগাম ছাড়া ছোটরা হবার অপেক্ষা। ওদের অপেক্ষা করতে হবে নাই, এটাও এমন হয়েছে। আহান সর্দার ভেতরে ঢুকতে ঢুকতে ছোট ছেলের বদনাম শুরু করলেন। রুদ্র শব্দ করেই বলে, প্রেমে যদি হাজির হয় বাপ, তখন সবকিছু দেখতে লাগবে বাপ। হিয়া চশমা হাত দিয়ে ঠিক করে ভ্রুকুটি করেই বলে, নষ্ট পুরুষ সবসময় নষ্ট কথা বলে। পিয়াস আর মৌ এসেছিল ডাক্তার দেখাতে। ওরাও ভেতরে এসে সবার সাথে সাক্ষাৎ করে। মায়া মৌয়ের কাছে এগিয়ে এসে বলে, রিপোর্ট দিয়েছে? হ্যাঁ, কালকে আর স্টিক টেস্ট করতে হবে না। কি জানালো? পজিটিভ। বলে মাথা নিচু করে লাজুক হাসে মুখ। রাজ প্রকুচকে দেখছে ওদের। মায়া খুশিতে আত্মহারা হয়ে বলে, মিষ্টি আনা হোক, আমার বোন আমাকে খালামণি ডাক শোনাবে। রাজ মৌয়ের দিকে তাকিয়ে হা হয়ে তাকালো পিয়াসের দিকে। অবাকের সাথেই বলে, বিয়ে হলো না ঠিকমতো গুনে করে 2 মাস, এর মধ্যেই তুমি জীবনে ডেকে আনলে আরেক সর্বনাশ। সর্বনাশ? মায়ের কথা শুনে রাজ বলে, মধুচন্দ্রিমা করবে, স্বামী স্ত্রী কিছু সময় ঘুরবে ফিরবে, ক্যারিয়ার করবে, সেগুলো তো দরকার নাকি? যারা মা বাবা হতে চলেছে তাদের আপত্তি নেই, আপনি কেন আপত্তি করছেন? শালের বিয়ের ঘানে এখনো হজম হলো না? শালের সন্তানের মুখটা দেখার সময় হয়ে গেল। এদিকে আমি দুলাভাই হয়ে শালের বিয়ের 1 মাস আগে বিয়ে করেও হতে পারলাম বাপ। মন্ত্রীমশাই। সবাই মিটিমিটি হাসে। মাহমুদ সর্দার বুঝলেন ছেলে আরো কিছু ভাষণ দিবে, তাই তিনি আহান সর্দারকেই বলেন, আমার 2 ভাই মিলে মিষ্টি আনেছিল। মাহমুদ সর্দার চলে যেতে নিলে মৌ মাথায় কাপড় দিয়ে সালাম করতে নেই। মাহমুদ সর্দার বাধা দিয়েই বলেন, এগুলো করতে নেই, গুরুজনদের দোয়া নিতে হয়। আমরা এমনিতেই দোয়া দিব, পা ধরে সালাম করতে হবে না। মৌ এবার আহান সর্দারের দিকে ফিরলেন। তিনিও একই কথা বলেন। এগুলো পুরাতন মানুষের মুখের বুলি, এগুলো বিশ্বাস করতে নেই। আমার মন ভরে তোমাদের জন্য দোয়া করব। মৌ খুশি হলো। মাহমুদ সর্দার আর আহান সর্দার বের হলেন মিষ্টি আনতে। রাজ হিসাব করছে ওদের বিয়ের কতদিন হলো। হিসাব আসলো 2 মাস হতে আর একটা সপ্তাহ মতো আছে। না না, 1 সপ্তাহ না, 5 দিন আছে। রাজ হেসে দিয়ে বলে, কি ব্যাপার পিও বেবি, একে একে ছক্কা মেরে দিচ্ছ যে তুমি? বসকে হিংসা হয় নাকি যে বিয়ের পর বেরোবার আগেই বাবা হলে?
অসুস্থ রাজ, যার কিনা বেড রেস্ট প্রয়োজন, সে এখন বউ নিয়ে রোমান্স করে তারপর আবার যাকে পারে তাকে লজ্জায় ফেলে। পিয়াস চুপ করে থাকলে মায়া বলে, আপনি আমার বোনকেই লজ্জায় ফেলেছেন মন্ত্রীমশাই। তোমার বোনের যে আমার পরে বিয়ে করে আগে বাবা হয়ে আমাকে লজ্জায় ফেলছে, তার বলে কি হবে মায়াবতী? মন্ত্রীমশাই, আচ্ছা আচ্ছা, আমি আর কিছুই বলবো না। বলে রাজ মায়াকে একটু ইশারা করলো। মায়া রাজের দিকে একটু ঝুঁকে গেল। রাজ বলে, খালামণি হবার খবর পেয়েছ, বাবা না হয় মিষ্টি আনতে গেছে, তুমি কিছু দিবে না? আমি না হয় রোগী বেছেনে পড়ে আছে। টাকা দেওয়া কি উচিত হবে? ওই ড্রয়ারে দেখো মানিব্যাগে একটা স্বর্ণের চেন আছে। আমাকে অপারেশনের জন্য সবকিছু নিয়ে ওখানে রাখা হয়েছে। চেনটা আমার মায়ের, আমার মানিব্যাগে সবসময় রেখে দিতাম, আজ নয় মুখে দিলাম। এটার দরকার নেই, আমি কালকে ওকে কিছু উপহার দিব। হুম, খুশির খবর পেতে গেলে কিছু দিতে হয়, এটা শর্তের পরিবারে আলাদা ভালোবাসে। তুমি দিয়ে দাও। আচ্ছা। মায়া ড্রয়ার খুলে রাজের মানিব্যাগ নিয়ে দেখে ওখানে মায়ার ছবি। মায়া হাসি মুখে এক পাশ থেকে চেন নিয়ে মৌকেই বলে। এদিকে আয় বোন। মৌ এগিয়ে আসতে মায়া চেন পরিয়ে দিয়েই বলে, তোর দুলাভাইয়ের তরফ থেকে উপহার, আমারটা কাল পাবি। এটার দরকার ছিল না আপু। ভালোবাসা হিসেবে এটা দরকার আছে বোন। মৌ পিয়াসকে ইশারা দিয়ে এগিয়ে আসতে বলে। পিয়াস আসতেই দুজনে রাজের পায়ের কাছে এসে যে হাত রাখতে যাবে, রাজ অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে পা সরিয়েই বলে, আমি নিজে তো এখনো বাবা হয়নি, তোমাদের কি আমাকে দেখতে বড় বড় লাগে? সালাম করছো কেন? আপনি আমার দুলাভাই, সালাম করব না? শালি সবসময় হৃদয়ের রানী, তাকে কি করে ধরতে দেয় আবার পাখানি? সবাই হেসে দেয়। সিয়াহিয়া এসে জড়িয়ে ধরে মৌকে। সবাই শুভেচ্ছা জানায়। মাহমুদ সর্দার ও আহান সর্দার ফিরে এসেছেন মিষ্টির বক্স হাতে নিয়ে। সবাই মিষ্টি মুখ করতে ব্যস্ত। এর মাঝেই মায়ের কাছে কল আসে। মায়া ফোনে তাকিয়ে দেখে রুবি। মায়া রিসিভ করে বলে, বলো। ম্যাম, মিসেস সোনালি আজকে তার বোনের মেয়েকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছে। হোয়াট? ইয়েস ম্যাম, আসলে উনি আপনাদের হারাতে আর কি যেন কারণে যা যেন যারা ম্যামকে বীরের স্যারের থেকে আলাদা করার প্ল্যান করছে। কালকেই কোনো বিজন সম্মেলনের সাথে যারা ম্যামের বিয়ে দেবেন। যারা কি রাজি? এটা জানি না ম্যাম, বীর স্যার যেন কোনো এক মিটিংয়ে বিজি। এই সুযোগে মিসেস সোনালি নিয়ে যাচ্ছে যারা ম্যামকে। বিয়েটা কোথায় হচ্ছে এটার আপডেট আমাকে দিবে। আর তুমি কি ওদের সাথে? হ্যাঁ ম্যাম। গ্রেট, তাহলে তোমার জিপিএস অন রাখো। ওকে ম্যাম। মায়ের কল কাটেই মাহমুদ সর্দার ভ্রুকুটি করেই বলে, কি হয়েছে? যারাকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছে মিসেস সোনালি, কোনো এক বিজনেসম্যানের সাথে বিয়ে দিবে যারাকে। বীর কোথায়? ভাই আজকে একটা কাজে ব্যস্ত, কাল সংসদে আমার যেন কোনো ক্ষতি না হয় তারই ব্যবস্থা করছে। সোনালীকে আটকাতে হবে তো। ভাইকে জানিয়ে দিচ্ছি, ও এখনই বের হোক। মৌ ভয়তে বলে। আর তোমার সংসদ? রুদ্র এগিয়ে এসে বলে, আরে আমি আছি তো। হিয়া সন্দেহ দৃষ্টি দিয়ে বলে, আপনি কি করবেন শুনি? ভাবিজিকে পাহারা দিব। তাহলে ভাবির রিস্ক আরও বাড়বে। তোর ছোট্ট মস্তিষ্কে এত চাপ দিতে হবে না, তুই বই নিয়ে পড়ে থাক। আহা, সিরিয়াস সময়ে ঝগড়া করো না তোমরা। তোমরাও প্যানিক নিও না, বীরকে যখন খেপিয়ে দিয়েছে বীর কাউকে ছাড়বে না। একটা অ্যাকশন তো বিয়েতে হবেই। যারা বেবির বিয়েটা আমি আমি মিস করব। সকালবেলা মায়া কাগজপত্র নিয়ে রাজের সাথে কথা বলে। মায়ের সমস্ত প্রয়োজনীয় কাগজ নিয়ে রাজের সামনে ধরে দেখিয়ে দেখিয়ে এক একটা বিষয় উপস্থাপন করে। রাজ সে কি আর তার সুন্দরী বউ রেখে কাগজের দিকে বেশিক্ষণ তাকাতে পারে? তার দৃষ্টি আছে মায়ের দিকে। মায়া কাগজগুলো পাশে রেখে রাজের দিকে ফিরেই বলে, আমার মুখে কি ইনফরমেশন লেখা আছে মন্ত্রীমশাই? তোমার ঠোঁটে আছে মায়াবতী। কিভাবে? তোমার ঠোঁটের নাড়াচাড়া দেখে আমি বুঝে নিচ্ছি ওখানে কি লেখা। লুচু মন্ত্রীমশাই, কাছে আসো, একটা চুম্বন বিলাস করে নাই। আমি চেঞ্জ করতে যাব, সংসদে যেতে হবে। যাওয়ার আগে স্বামীর দোয়া নিতে হয়। দোয়া করবেন স্বামী আমার জন্য। এভাবে দোয়া চাইলে তো দোয়া দিব না। আমার ওষ্ঠে চুম্বনের অভাব বোধ করছে।
এটা পরিপূর্ণ করে ওষ্ঠ থেকে নিচের জন্য দোয়া নিয়ে যাও। মায়ের চোখ ছোট ছোট করে চাইলো রাস্তার চাওয়া পূর্ণ করতে স্থির। ডান হাত দিয়ে মায়ের আঁচল টেনে নিজের কাছে নিয়ে এসে বলে, ব্যথাটা আমার বক্ষে, ভাগ্যিস সাথে না, তাহলে চুম্বন বিলাস করতে তোমাকে কাছে পাওয়া সম্ভব হতো না। মায়ের ওষ্ঠ নিজের দখলে করে নেয় রাজ। মায়া চোখ বন্ধ রেখে রাজের ভালোবাসা আদায় করছে। দরজায় কড়া নাড়ার শব্দ হতেই মায়া উঠে দাঁড়ায়। রাজ গলা উঁচিয়েই বলে, আব্বা কে রে? মাহমুদ সর্দার দরজাটা একটু খুলে মাথা দিয়ে উঁকি মেরেই বলে, তোমাকে ভুল করে পয়দা করে বাপ রে। আসলে আমারই মিস্টেক হয়েছে, ভুল করে তোমার বইয়ের পেটে এসে জায়গা নিয়েছিল, নাহলে বাবার থেকে এই শাস্তি আমাকে পেতে হয় না। তোমার কপাল ভালো আমার মতো বাবা পেয়েছো। অন্য কারো সন্তান হলে তোমার স্থান থাকতো কবরস্থানে। রাজ সূক্ষ্ম দৃষ্টি দিয়েই বলে, আমার কপাল অতটাও ভালো না যে তুমি এত গর্ববোধ করে কথা বলছো। যে বাবা ছেলে আর বৌমাকে একা থাকতে দেয় না, সেই বাবার সন্তানকে কবরে না পাঠিয়েও দেয় আলাদা সাজা। বেয়াদব, আমি তোমাকে সাজা দেই। আচ্ছা ধরো তুমি আর তোমার বউ দুজনে আলাপ আলোচনা করছো, আমি গিয়ে তোমাদের মধ্যে কাবাবে হাড্ডি হচ্ছে, তোমার মধ্যে তখন কেমন কাজ করবে আমাকে নিয়ে? মন চাইবে না আমাকে খুন করতে? মায়েরাজের কপালে আলতো চাপড় মেরে চলে যায় শাড়ি নিয়ে। শাড়ি রাতের বেলাতেই এনেছিল, এখন গেল ওয়াশরুমে। মাহমুদ সর্দার পাশে বসে কিছুটা আহত স্বরেই বলেন, তার মানে তুমি আমাকে খুন করতে চাও? কথা পাল্টাতে খুব ভালো শিখেছ, কিন্তু আসল কথাটা বুঝতে শিখলে না। বুঝেছি, এভাবে হবে না। একটু সুস্থ হয়ে নেই। রাত 12টা, ভোর 6টা, এমন এমন সময় গিয়ে তোমার ঘরের দরজা করা নাড়ব। এতে করে কি হবে? আমার দুঃখটা তুমি উপলব্ধি করবে। মায়ের শাড়ি পাল্টে এসে মাহমুদ সর্দারের উদ্দেশ্য করেই বলে, পাগলের সাথে কথা বাড়াবেন না বাবা। গুলিটা ওনার বুকে লাগলেও গুলির কাজ করেছে ব্রেনে। ওর ব্রেন কবে ঠিক ছিল আমি তো সেটাই জানি না। মায়া পাশে এসে দাঁড়িয়েই বলে, আপনি এখানেই থাকবেন? নার্স আসলে তো তুমি আমার ছেলেসহ নার্সকেও হাসপাতালে ভর্তি করিয়ে দে মা। রাজ এবার হা হা করে হেসে দিল। মাহমুদ সর্দারের দুশ্চিন্তার শেষ নেই। ছেলের লাগামহীন কথা তো তাও হজমের মতো, কিন্তু বৌমার যে এক এক সময় অ্যাটাক করার স্বভাব আছে, এটা তো ভয়ঙ্কর। লোকটা এই বয়সে এসেও বৌমার হিংস্র রূপ দেখে আতঙ্কে থাকে। মায়া হাত করি পরেই বলে, তাহলে থাকুন এখানে আর ছেলের পাগলামি সহ্য করুন। আমার একটু কানের পোকাগুলো থেকে ছুটি মিলল। আমাকে না ফাঁসালেও চলতো মা। ওনাকে পৃথিবীর আলো দেখিয়ে ফেসে আপনি আগেই গেছেন বাবা। রাজ এবারও হেসে দেয় মাহমুদ সর্দারের মুখটা দেখার মতো। লোকটা লজ্জা পেতে পেতে শেষমেশ কিনা বৌমাও তাকে খোঁচা মারল এমন ছেলেকে জন্ম দেওয়ার জন্য। তারেক আসলেই মায়া সবাইকে বিদায় দিয়ে চলে যায়। সংসদে এসেছে মায়া। গাড়ি থেকে নামতেই মিডিয়ার লোকেরা হাজির। লাইভ হচ্ছে সেখানে। হাসপাতালের ক্যাবিনে টিভি আছে, সেখানে লাইভ দেখছে মাহমুদ সর্দার, রাজ, আদ্র, সিয়া আর হিয়া। মায়া বের হতেই সবাই মায়াকে ঘেরাও করে ধরে। মায়া চোখের সানগ্লাস হাত দিয়ে ঠিক করে সবার দিকে চোখ রাখে। হাত উঠিয়ে সবাইকে হাসি মুখে জানান দিল সে সবার পাশে আছে। পারফেক্ট নেত্রীর মতোই লাগছে মায়াকে। রাজ বলে ওঠে, নেতার বউ পারফেক্ট নেত্রী। মায়া গাড়ির সামনের সিটে থেকে বের হয় রুদ্র। রুদ্রকে দেখে অবাক হলো হিয়া। প্রকোচকে বিরক্তির সাথেই বলে, ভাবির সেফটির প্রয়োজন ছিল, উনি গেল কোন দুঃখে, তাও আবার একা। তোর কি, তোর ওনার জন্য খুব চিন্তা হিয়া? তুই চুপ থাক। আমার ভাবির জন্য চিন্তা হচ্ছে। ভাবিকে যদি বিরোধী দল বাধা দিতে আসে, ওই লোকটা কি করতে পারবে শুনি? মেয়েদের সাথে ডান্স করা ছেড়া তার কি বিশেষ গুণ আছে? আদৌ গলা খাকারি দিয়ে বলে, আমার ভাইয়ের ভালো ভালো গুণ আছে, যদি একটু পরখ করো তাহলে দেখতে পাবে। আপনার ভাইয়ের ওই গুণ দেখার ইচ্ছে নেই আমার। তাহলে চুপ থাক। রুদ্র ভাইকে ভালোই হয়েছে, যেভাবে জিম করে সকালবেলা একদম পারফেক্ট ফাইট পারবে। তুই খেয়াল করে দেখিস, না দেখার কি আছে? আদ্র ভ্রুকুটি করে চাইল সিয়ার দিকে। মনে মনেই বলে, আজ থেকে গ্যারেজের পাশে জিমের ব্যবস্থা করব। একজনকে পটাতে গিয়ে আরেকজনের নজরে চলে যাচ্ছে ভাই আমার।
তুই তোর হবু বরকে দেখ না। আমার হবু দেবরকে দেখলে তোর সমস্যা কি? কেন দেখবি তাকে? আমার যা আনতে হবে তাই। কোনো দিন তো তোর হবু দুলাভাই নিয়ে ভাবিসনি, জানিয়ে এত চিন্তা। তুই জেলাস কেন? কারণ ভুলবশত তুই আমার বোন। মাহমুদ সর্দার মাথায় হাত দিলেন মেয়েদের তর্ক দেখে। রাজ মিটিমিটি হেসেই বলে, তোমার ভুলবশত সন্তানগুলো তোমাকে সব জায়গায় টানবে বাবা। তোমার খুব ভালো লাগছে তাই না? তুমি যেমন আফসোস করো তোমার ছেলে হয়ে আমার জন্মানোটা, তোমার ছোট মেয়ে আফসোস করে তোমার বড় মেয়ে জন্মানোটা। তোমার বউ বিপদে আছে, সেদিকে একটু তাকাও। আমার বউ বিপদে না, বরং অন্যদের বিপদে রাখে। তোমার শালাকে নিয়ে ভাবছো না? আমি তো বলবো তুমি তোমার ভাইকে নিয়ে চিন্তা করো বাবা। আমার যে শালা সে হলো আরেক জ্বালা। তোমার ভাইকে দ্বিতীয়বার না করে দেয় বউহারা। আমার হয়েছে যত চালা। মায়া শুনানি দিতে ফ্লোরে এসে উপস্থিত হয়। মায়াকে দুজন মহিলা এসে ফুলের মালা দিয়ে স্বাগতম জানায়। সবাই সামনে দাঁড়িয়ে হাত উঠিয়ে মায়ের হয়ে জয় জয় করতে থাকে। বিশেষ করে মন্ত্রীর বউ বলে এছাড়া ব্যক্তি মায়াকেও অনেকে খুব ভালো করেই চেনে। মিডিয়ার মায়ের অন্যায়ের বিরুদ্ধে লড়াই দেখেছে সবাই। মায়া মাইকের সামনে মুখ রেখেই বলে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মন্ত্রী শাহমীর রাজ সর্দারের একমাত্র বউ মিসেস মেহরুন জাহান মায়া। সম্বোধন শুনেই রাজ বুকে হাত দিয়ে বলে, হায় মেরা বিবি। এমনভাবে বলছো যেন পৃথিবীতে আর কারো বিবি নেই। তোমার হিংসা হয়? তোমার হিংসা হয় নাকি আমি আমার বউকে নিয়ে গর্ববোধ করলে? কোনোদিন বাবাকে নিয়ে গর্ববোধ করছো? যেদিন দাদু হবে সেদিন গর্ব করে বলবো পৃথিবীর বেস্ট দাদু হলো আমার বাবা। আদ্ররাজের এই লাগামহীন কথা শুনে এক পলক সিয়ার দিকে চাইল। ওরা দুই বোন টিভির দিকে চোখ রেখেছে, এমনভাবে চোখ স্থির যে এদিকটার বাবার ছেলে কি করছে বলছে ওরা জানেই না। মাহমুদ সর্দার ভেবেছিলেন ছেলে হয়তো বাবার দুঃখটা বুঝবে, কিন্তু না, ছেলে তো তার সেই একই রয়ে গেল। এই ছেলে পরিবর্তন হবার না, তাই কথা না বাড়িয়ে টিভিতে চোখ স্থির রাখলেন। মায়া আবারও বলে, কিছুদিন আগেই আমার স্বামী মানে আপনাদের মন্ত্রীমশাইয়ের বুকে গুলি লাগে। আল্লাহর রহমতে তিনি এখন সুস্থ, কিন্তু ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি। আজকের দিনে আপনাদের শুনানি দেওয়ার একটা কথা ছিল, যেটা তার অসুস্থতার জন্য সফল হচ্ছিল না, কিন্তু আমি তাকে সফলতা থেকে আটকাতে পারি না। তাই আমি আজ তার জায়গায় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা আপনারা কেউ নারাজ হবেন না। সবাই হাত তালি দিয়ে বলে, মন্ত্রীর বউ যদি আমাদের দেশের কথা ভেবে মন্ত্রীকে সহায়তা করে আর সরকার সম্মতি দেয়, আমরা না করব না। মায়ের সহানুভূতির হাসি দিয়ে বলে, ধন্যবাদ আপনাদের। তো শুরু করি আজকের ঘোষণা। মায়ের কাছে কাগজ এগিয়ে দিল পিয়াস। মায়া কাগজগুলো পাতা উল্টে বলতে শুরু করে, আমাদের দেশের উন্নয়ন ব্যবস্থার দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে। যেখানে বাইরের দেশে চিকিৎসা, খাদ্য, বস্ত্র ও চলাফেরা আধুনিক ও উন্নত, আমরা এর 30% লাভবান পাইনি। চিকিৎসা ক্ষেত্রে আজকাল যে অ্যামাউন্ট আমরা ব্যয় করি, সেই তুলনায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি দেখা যায় না। খাদ্যের ঘাটতি দিন দিন বেড়েই চলেছে। আমাদের কৃষি ব্যবস্থার কারণেই আমাদের দেহের ঘাটতি। যদি আমরা একটু ভালো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি, তাহলে আমাদের শারীরিক অসুস্থতা বা যে দুর্বলতা দিন দিন দেখা দেয়, এতটাও খারাপ আশা করি হবে না। সেই সাথে বাজারের যে অধিক মূল্য, সেটাও একটা বিবৃতিকর পরিস্থিতি সৃষ্টি করে। দেশে অনেক পরিবার আছে যারা শিক্ষা, চিকিৎসা, বস্ত্র এত কিছুর অর্থ জোগাড় করতে গিয়ে সঠিক খাদ্যের জোগাড় করতে পারে না। আবার চাহিদা অনুসারে যোগানের অনেক ঘাটতি থাকে। সেই যোগান ঘাটতি যেন না থাকে, তার একটা সুষ্ঠু ব্যবস্থা আমাদের মন্ত্রী শাহমীর রাজ আপনাদের জন্য রেখেছেন। সবাই হাতে শক্তি দিয়ে তালি দিল। মায়া মৃদু হেসেই বলে, একজন কৃষিমন্ত্রী হিসেবে তিনি দেশের খাদ্য উন্নয়ন নিয়ে যেমন ভেবেছেন, ঠিক তেমনই ভেবেছেন কৃষকদের নিয়েও। কৃষক নিজের পরিশ্রম দিয়ে সঠিক মূল্য পেলে বাজারের খাদ্যের মূল্যের তালিকা গড়ে ওঠে। এটা নিয়ে কিছু তালিকা আপনাদের হাতে আমরা দিয়ে দিব। সেই সাথে আমাদের দেশের জন্য ভেবে রাখা একজন কৃষি বিজ্ঞানী, যিনি এখন আমাদের মাঝে নেই,
তার তৈরি সার এবং ফর্মুলা আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব। এই সারের বিশেষ গুণ হলো এটি ফসলের বৃদ্ধির সাথে ফরমালিনের যে বিষাক্ত প্রভাব থেকে রক্ষা করে। আশা করা যায় ফল পাকাতে যে ফরমালিন অতিমাত্রায় ব্যবহৃত হয় সেটি এখন আর দরকার হবে না। আমাদের দেশের গরিব ভাই বোনেরাও স্বাস্থ্যকর খাবার খেতে পারবে। কৃষকরা সবাই হাততালি দিল। এছাড়া আরো কিছু ভাষণ দিল মায়া। তারপর পিয়াসের দিকে তাকাতে পিয়াস ও তারেক এসে কৃষকদের যে দায়িত্ব থাকে তার হাতে কিছু তালিকা দিল, যেগুলো দেখে তিনি বললেন, আপনারা তাহলে সার আর ফর্মুলার পরীক্ষা করে আমাদের দিবেন। আমরা তাহলে উন্নতি মাটি দিয়ে ফসলের চাষ করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। মায়ের নিচে নামতে নিলে কিছু মানুষ এসে মায়ের সামনে ভিড় জমায়। মায়ের হাত ধরে কিছু মহিলা যেন খুশিতে আত্মহারা, কান্নাও করছে তারা। অনেকে আছে সেলফি নিতে চাইছে। এরা যেন একটা সেলফি নিয়ে ফেসবুকে দিতে পারলেই খুশি। মায়া সবার মন রক্ষার্থে কিছু সেলফি তুলেও নেয়। পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দিল যারাকে। আয়নার সামনে বসে আছে যারা, নিজেকে দেখছে আয়নায়। সোনালি এসে দাঁড়ালো যারার পাশে। আমার নেকলেস কোথায় যারা? আমি হারিয়েছি খালামণি। ওটা কত টাকা তুই জানিস? অ্যাকচুয়ালি তখন আমার বাইরে ঘোরার অনেক ইচ্ছা ছিল, তুমি যেতে দাওনি, তাই আমি ওটা নিয়েই পালাই। কোথায় হারিয়ে গেছে জানি না। সোনালি হুঙ্কার দিয়েই বলে, একদম মন গড়া বানিয়ে বলবি না, খুব ভালো করে চিনেছি আমি তোকে। রাজকে বিয়ে করবি না বলেই পালিয়েছিলিস তুই। যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাতের ব্রেসলেট ঠিক করতে করতেই বলে, মায়া মেয়েটাকে দেখেও তোমার মনে আমার জন্য সন্দেহ জাগে? আমাকে রাজ বেবির কাছে ঘেঁষতে দিত না? না না, সে না হয় হলো, কিন্তু আজকে তো আমার পছন্দের ছেলেকেই বিয়ে করতেই হবে তোকে। দেখা যাক। কোনো সন্দেহ আছে নাকি? তা অবশ্য আছে। হাসপাতালে থাকলেও রেখে না, চারপাশে গার্ডে ভরা, তোমার হাজবেন্ড আসতেও পারবে না। তুমি তাকে চেনোই না খালামণি। আমার হ্যান্ডসাম ওয়ান পিস, যে তোমাকে কোনো দিক দিয়ে এসে হারিয়ে দিবে তুমি নিজেও জানো না। তাহলে দেখাই যাক কে যেতে আজকে। ওকে। বরযাত্রী এসেছে। পেছন থেকে এমন কথা শুনে সোনালি শয়তানি হাসি দিয়েই বলে, কাজী এসেছে। সোনালি এবার যারার দিকে চেয়ে মৃদু হেসেই বলে, বর এসেছে, কাজীও এসেছে, এবার উঠে পড় তাহলে। যারা গা ছাড়া ভাব নিয়ে উঠে দাঁড়ালো। সোনালির দিকে না তাকিয়ে চলে গেল বরপক্ষের সামনে। বরকে দেখে যারা ওর হাত দিয়ে ফ্লাইং কিস দেখিয়ে বলে, ওয়েলকাম ফর গো টু হেল। রুবি ফিক করে হেসে দেয়। এমনও বিয়ে হয় নাকি যেখানে বউ এসে বরকে চুমু দেখিয়ে বলে হেল হতে? এই মানুষদের চক্করে পড়ে এগুলো তাকে দেখতে হয়। বরের মুখ দেখে রুবি আরো বেশি হেসে দিল। কাজে বিয়ে পড়াতে ব্যস্ত। সবকিছু পড়ে তিনি বলেন, বলো মা কবুল। না বললে কি করবেন? কাজী হকচকিয়ে বলেন, কনেকে বিয়েতে রাজি না? মেয়ের ভাব দেখে কি মনে হয়? নাচতে নাচতে বিয়ে করতে এসে কবুল বলতে চাইছে না কেন? বরপক্ষের ধারণা যারা একটা পাগল, না হলে বিয়েতে এমন ব্যবহার কেউ করে। সোনালি কোনো মতে সবাইকে সালাম সামাল দিল। যারাকে রাগ দেখিয়েই বলে, কবুল বল। যারা মুখ ভেঙচি দেয়। এর মাঝে হেলিকপ্টারের শব্দ কানে আসে সবার। যারা এবার মৃদু হাসে। সোনালির দিকে তাকালো মাথা উঁচিয়ে। সোনালি ভ্রু কুচি করে যারা বলে, বোঝো নাই কে এসেছে? হি ইজ মাই হ্যান্ডসাম। সোনালি বাইরে চলে আসে, সেই সাথে আসে অনেকেই। যারাও এসে দাঁড়ালো সিঁড়ির কাছে। মাথার ওপর ফাঁকা আকাশ, চোখ সেদিকেই স্থির। হেলিকপ্টারের দিকে তাকাতেও বীরের এক পাশ দেখা যায়। যারা তো খুশিতে লাফিয়ে উঠেই বলে, দিস ইজ কোল্ড মাফিয়ার ম্যারেজ। সোনালি তাকালো যারার দিকে। বীরের হেলিকপ্টার নিচে নামতেই চারপাশ ধুলোবালিতে ভরে গেল। কিছু গার্ড বন্দুক নিয়ে হাজির হয়, কিন্তু তাদের আর কিছুই করতে হয় না। তার আগেই বীর ক্রস ফায়ার চালু করে। যারা এই দৃশ্য দেখে সিটি বাজায়। বীর সিঁড়ির কাছে এসে এক পা সিঁড়ির ওপর রেখে হাঁটুতে আকারে করে দাঁড়ালো। অতঃপর হ্যাঁচকা টানে যারাকে নিজের হাঁটুর উপর বসিয়ে সোনালি দিকে তাকিয়ে বলে,
আমার বন্দি খাঁচার পাখিকে আরেক শিকারি কি এত সহজে নিজের করে নিতে পারবে খালা শাশুড়ি? জারার কোমরে জোরে চাপ দিয়ে দাঁত খিচিয়ে রাগ দেখিয়ে বলে। সাহস থাকলে দেখিয়ে দিলে আমার থেকে দূরে যাওয়ার। জারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। আমি তো বিয়ে করতে আসিনি, আমাকে আনা হয়েছে। বাধ্য মেয়ে হয়েছ দেখছি। সোনালির কথা শুনে দুজনে সোনালির দিকে চোখ রাখে। সোনালি বীরের চাহনি দেখে ঘাবড়ে যায়। এতটা ভয় রাজকেও পায় না। কোনো মতে সাহস জুগিয়ে বলে। তোমার বাবা মা কখনোই যারাকে মানবে না। আমি কাকে আমার বউ বানাবো নাকি না এটা দেখার জন্য আমি আপনাকে আমার পার্সোনাল চাকর বানিয়েছি। সোনালি আশেপাশে তাকালো। সবগুলো গার্ডকে বীর মাটিতে মিশিয়ে রেখেছে। ধুলোমাখা মাটিতে এখন রক্ত আর লাশ। সোনালির হয়ে বলার জন্য কেউ নেই। বীর ভেতরের দিকে চোখ রাখতেই দেখে রুবি দাঁড়িয়ে। আর একটু ভেতর থেকে বর পক্ষ থেকে অনেকেই বের হয়। সেই সাথে বের হয় বর নিজেই। বীর তাকে দেখলো। দেখতে বেশ হ্যান্ডসাম আছে, মানায় জারার পাশে খুব সুন্দরভাবে। কিন্তু বীর থাকতে এই হ্যান্ডসাম কি জারার পাশে জায়গা পাবে? কখনোই না। বর নিজে কিছু বলার আগে বীর বলে ওঠে। ওই যে যাত্রী নিয়ে এসেছিল সব কয়টাকে নিয়ে এখান থেকে কেটে পড়। তোর কোনো বিয়ে হবে না এখানে, কারণ এই আমার বউ একমাত্র আমার। যারা অকপটে নিজের হাত জোড়া বীরের গলায় রাখে। আঁকড়ে ধরে মিষ্টি হাসে যারা। বরের দিকে তাকিয়ে আফসোস ভঙ্গিতেই বলে। ব্যাড লাক হানি। যারার কোমরে এবার খামচির ব্যথা অনুভব হলো। আস্তে করে আওয়াজ বলে বীরের দিকে ফিরে তাকায়। বীর অগ্নিদৃষ্টি দেখিয়ে বলে। একজন বেবি তো আরেকজন হানি। তোর এই হানি আমি করে দিব নর্দমার পানি। হাউ জেলাস মাই হ্যান্ডসাম। বলেই বীরের নাকে আঙুল দিয়ে স্লাইড করে। বরের বাবা এসে সোনালির কাছে বলে। এগুলোর মানে কি? এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের বিজনেস ডিলের কি হবে? আর ওদিকে মাস্টার কিন্তু রেগে যাবে। সোনালি একবার লোকটার দিকে তাকিয়ে বীর জারার দিকেই তাকালো। মাস্টারের কথা ভাবতেই হাতের ফোনটা নিয়ে ঘাঁটতে শুরু করে। বীরর গার্ডকে ইশারা করে। গার্ড এসে সোনালির থেকে ফোনটা ছো মেরে নেয়। সোনালির রাগ দেখিয়ে বলে। যেটা করেছো তার ফল কিন্তু ভালো হবে না। আপাতত বিয়ে করতে যাচ্ছি, আর বিয়ের ফল হিসেবে আমি হব বাবা, আপনি হবেন খালাতো নানি। এটা খারাপ কেন? ফল হিসেবে আমি দেখছি না। বীরের এমন কথা যেন আজ রাজের আভাস পেল। যারা বীরকে রাগাতে বলে। ওয়াও হ্যান্ডসাম, তুমি তো বেবির মতো লুচু কথা বলো। তোর বেপির পাপ্পা লাগেনি নাকি এত বেপি বেপি করিস? যারা মুখটা বিড়ালের মতো করে বোঝালো সে কষ্ট পেয়েছে। বীর যারাকে কোলে নিয়ে ভেতরে গেল। ভিডিও করছে রুবি, মায়াকে পাঠাবে তাই। ভেতরে এসে বীর জারার দিকে চেয়ে বলে। এই লেহেঙ্গা কে দিয়েছে? তোমার আর আমার জীবনের ওয়ান অ্যান্ড অনলি ভিলেন। ওই কটকটি শাশুড়ি? ইয়া। আমি এর থেকেও দামি ব্রাইডাল ড্রেস এনেছি, ওটা পরে আসো। কোথায়? বীর তুড়ি বাঁচাতেই একে একে ড্রেস জুয়েলারি চলে আসে। সবকিছু যারা সামনে এসে দেখানো হয়। যারা খুশিতে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। দুই গালে হাত রেখে অবাকের সাথেই বলে। এগুলো আমার জন্য? হুম। আমি এখনই চেঞ্জ করে আসছি, তুমি 10 মিনিট অপেক্ষা করো। আমি 2 মিনিটে যাব, 20 মিনিটে চেঞ্জ করে 5 মিনিটে ফিরে আসবো। যারা দৌড়ে চলে গেল। হাত গুনে কাউন্ট করতে থাকে বীরের গার্ড। হতভম্ব চাহনি দিল সে। বীর প্রশ্ন করে। কি? ম্যাম আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে বলে 27 মিনিট পর আসবে বোঝালো স্যার। বীর হেসে দিয়েই বলে। তার ছেঁড়া মেয়ে বিয়ে করতে যাচ্ছি বলে কথা। বীরের ঠোঁটে হাসি দেখে গার্ড খুশি হলো অত্যন্ত। বীর হাসছে। বীরকে এভাবে খুব কম দেখা যায়। যারা এসেছে বীরের দেওয়া ড্রেস আর জুয়েলারি পরে। যারার মুখে এখন মন প্রফুল্ল হাসি, যেন এখন সে যেটা করতে যাচ্ছে সেটা সে মনে মনেও চাচ্ছে। সোনালি রাগী দৃষ্টি দিয়ে আছে এখনো। যারা সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়েই বলে। এখন কিছু করছো না কেন? ক্ষমতা থাকলে এই বিয়ে তোমার হতো না। তোমার উচিত ছিল শত্রুপক্ষের সমতুল্য ক্ষমতা অর্জন করা, তাহলে আজ তুমি জিতলে ও জিততে পারতে।
বীর আমার শত্রু না, কিন্তু এখন যেটা করছো তাতে বীরের শত্রু ওর কাছে কিছু কেউই হতে চলেছে। মনে মনে যারা বলে ওঠে, এটাই তো আমি চাই। রক্ত যখন রক্তের শত্রু হবে, আমাকে আর কি আলাদা প্রতিশোধ নিতে হবে? প্রতিশোধ খুন ব্যতীত হয়, যেটা আমি করে দেখাবো। যারা এসে বীরের পাশে বসে। গার্ড কাজের দিকে তাকিয়ে বলে, বিয়ের সব নিয়ম এক থাকলেও বরের নাম পাল্টাবে, সেভাবেই বিয়ে দিই। কাজী মাথার উপর নিচ করে এবার বিয়ে পড়ায়। সবশেষে যারার দিকে ফিরে কিছু ভেবেই বলে, এবার কি কবুল বলবে মা? বীর যারার দিকে ফিরে আবারও কাজের দিকে ফিরেই বলে, কোন দিক থেকে মনে হয় মেয়ে কবুল বলবে না? আগের বারও মুখে হাসি রেখে বিয়েতে বসেছিল মেয়েটি, কবুল বলার সময় বলতে নারাজ ছিল, তাই জিজ্ঞাসা করা। বীর এবার যারার দিকে নরম চাহনি দিল। যারা তার মানে তার অপেক্ষায় ছিল। ফিজিল হেসে বলে, পাত্রী এবার বিয়েতে রাজি। কাজী বলেন, তাহলে মা বলো কবুল। যারা মুখে হাসি রেখে একেবারেই বলে দেয়, কবুল, কবুল, কবুল। কাজী হা হয়ে বলে ওঠে, প্রথমে তো বলেনি, এবার হুড়হুড় করে বলে দিল। এ কেমন বিয়ে? অনেক বিয়ে, বউ অনেক এক্সাইটেড তাই। এই বউকে দেখলে বোঝা যায় না সে কখন এক্সট্রা এক্সাইটেড আর কখন এক্সাইটেড না। বিগ টেবিলের উপর বাড়ি দিয়ে বলে, আপনাকে বোঝাতে হবে না। কাজী কেঁপে উঠল ভয়তে, কারণ হুঙ্কারের সাথে সবার হাতে বন্দুক আছে। বন্দুক না থাকলে কাজী তার গলা উঁচিয়ে রাখত। এই বন্দুক তার গলাটা নেতিয়ে রেখেছে। অনেক কষ্টে দুজনের মুখ থেকে কবুল শুনল। এমন না যে বীর যারা কবুল বলতে নারাজ। কাজী নিজেই ঘেমে উঠেছে, কেঁপে উঠেছে। বিয়ে শেষ হতেই গার্ডস মিষ্টির প্যাকেট আনে। প্রথম মিষ্টি সোনালির সামনেই রাখে। বীরের ইশারা পেয়েই রাখে। সোনালি রেগে থাকলেও জীবনের মায়া দয়া করে খায়। বীর মৃদু হাসে। এর মধ্যেই বীরের ফোনে কল আসে। বীর একটু দূরে গিয়ে কল ধরতেই ওপাশ থেকে জানায়, ম্যামের চেঞ্জ পেয়েছি স্যার। ওটাই মোহ নাম নিলেন, আমি চিনতে পারছি না এই নামে কাউকে। বীর খুশি হয়। পেছনে ঘুরে সোনালির দিকে তাকায়। সতীন জেগে উঠেছে এবার। সোনালির দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর বলে, আদ্রর সাথে কথা বলে আলাদা সেফটি রাখতে হবে। এতদিন আমি নিজের কন্ট্রোলে রাখলেও এখন আমি এই সোনালির নজরে এসেছি। দূরে থেকে যতটুকু সুরক্ষিত রেখেছি, এখন এটা সম্ভব না। আপাতত আদ্র আর রুদ্র কারো শিকার না, তাই ওদের সাথে কন্ট্যাক্ট করো। ওকে স্যার, আর একটা ইনফরমেশন পেয়েছি। কি? মিসেস সোনালির ছেলে মিহির আজ দেশে ফিরেছেন। সে এসে ফর্মুলা নিয়ে ইন্টারভিগেশন শুরু করেছে। বীর মৃদু হেসে বলে, ওকে। কল কাটলো। বীর রুদ্রকে সমস্ত ইনফরমেশন জানালো। রুদ্রের দিক থেকে মেসেজ আসে, ডোন্ট ওয়ারি ব্রো, এভরিথিং উইল বি ইন আওয়ার কন্ট্রোল। বীর হেসে যারার দিকে এগিয়ে আসতে নেয়। যারা ফোন হাতে কিছু করছে দেখলো বীর কিন্তু দূরে থাকায় জানতে পারছে না। এদিকে যারা সুযোগ পেয়ে রুবির থেকে ফোন নেয়, মায়াকে মেসেজ দেয়, আমাদের মাত্র বিয়ে হয়েছে, তোমার ভাইয়ের সাথে ঢাকায় যাচ্ছি। তাকে বলে আমাদের এখন সর্দার মহলে রাখার ব্যবস্থা করবে। যে মেজাজ তার থাকতে চাইবে বলে মনে হয় না। তুমিই জোর করবে। আসার সময় আমি খালামণির ফোন থেকে চুরি করে কিছু মেল কালেক্ট করেছিলাম। আমি সেইগুলো তোমার মেইলে দিব, কিন্তু নেট প্রবলেম অনেক দেরি হবে দিতে। আমাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। বাকি কথা পরে হবে। তোমার ভাই আমার দিকে আসছে। কোনো রকমে দ্রুত টাইপ করে মেসেজ সেন্ড করেছে। অতঃপর ফোনটা পাশে রেখে বীরের দিকে ফিরেই বলে, ঢাকায় যাচ্ছি কবে? আমাদের ওয়েন্ডিং পার্টি হবে তো? বীর যারার চোখে মুখের দিকে তাকিয়ে দেখলো যারা এখনো হাসছে, যেন সে খুব খুশি। বীর খুব ভালো করেই জানে যারা ঠিক কেমন খুশি, কিন্তু যারা কেন এমন করছে এটাই বুঝতে পারছে না। মায়ের গাড়িতে উঠতেই যারার মেসেজ পেল। পরে মৃদু হাসলো। রুদ্র মেসেজ দিল আজকে। এদিকে আজও গার্ডের সাথে কথা বলে রাজের কাছে এসেই বলে, সুসংবাদ আছে একটা, তোমার শাশুড়ি ব্যাক করছে দেশে। রাজ মাহমুদ সর্দারের দিকে ফিরেই বলে, আমার শাশুড়ি আসছে বাবা, আপন ব্যবস্থায় যেন কোনো ত্রুটি না থাকে। তোমার বউ জানে না যে তার মা আসছে, আর তুমি শাশুড়ি নিয়ে
লাফাচ্ছ? বউকে আপাতত জানাই বিপদের দিকে এগোতে চায় না। তাছাড়া ওনার রেসপন্স ফিরলেও এখানে এখনো একটা অপারেশন করতে হবে। ইউনো রাইট, আমি কিসের কথা বলছি? রাজ ঠোঁট প্রসারিত করেই বলে, দুই শাশুড়ি মিলন ঘটবে যে। ব্যাপারটা যতটা সহজ ভাবছো ততটা না। ওই সোনালি আর ওর মাস্টারের খোঁজ লাগবে আগে। মাস্টারকে জানার জন্যই তো সোনালি জীবিত আছে, নাহলে আমার মায়ের একজন খুনিকে সামনে পেয়ে ছেড়ে দিতাম নাকি? ওকে কবে আমি কবরে চাপা দিয়ে রাখতাম? আদ্র শুনে তাকিয়ে বাইরের দৃশ্য দেখেই বলে, এই একজন মহিলা আমাদের সকলকে মাহারা করে দিল। আমাদের মাকে, তোমার মাকে, এমনকি মায়াবতীর শৈশবকেও হারাতে হলো। ও কেমন শাস্তি দেওয়া হবে যেন এই সমস্ত অন্যায়ের জন্য ও নিজে মাথা ঠুকরে মরে। বাইরে থেকে সব শুনে অবাক হলো সিয়া আর হিয়া। সিয়া ড্রিম লাইফে ইন্টারনি দিচ্ছে, হিয়া বাসায় গিয়ে আবার এসেছে একসাথে সিয়ার সাথে। নিজেদের ছোট মা সম্পর্কে এমন কথা শুনে দুজনেই অবাক। এখন তো ওরাও ভয় পাচ্ছে সোনালীকে। মায়া হাসপাতালে আসলো মাত্র, এসেই সবাইকে পেল। সবাই বলতে মাহমুদ সর্দার ও আদ্র। রুদ্র মায়ের সাথেই আছে। সিয়া আর হিয়া ক্যান্টিনে গেছে মাত্র। আসার সময় দেখা হয় মায়ের সাথে। মায়া লক্ষ্য করেছে দুই বোনের আজ মনটা খারাপ। আশেপাশে লোকজন আছে বলে প্রশ্ন করেনি মায়া। রুদ্র নিজেও লক্ষ্য করেছে তার হিয়া পাখি চশমা চোখের মাঝে পাতাগুলো কেমন ভেজা ভেজা, নাকটা লাল হয়ে আছে। ওদেরকে দেখে মুখে মিষ্টি হাসি দেখিয়ে সিয়া বলে, আমরা একটু ক্যান্টিন থেকে আসছি। সিয়ার সময় যাচ্ছে দৌড়াদৌড়িতে। ড্রিম লাইফ হাসপাতালে ক্লাস করে আবার স্কয়ারে আসে ভাইকে দেখতে। এই পরিবারের সবার মধ্যে একতা ভাব আছে। মেয়ে দুজনকে মাহমুদ সর্দার শিক্ষা দিয়ে বড় করেছেন। মালিনীর সাথে বিয়ে হবার পর তাদের প্রথম সন্তান জন্মদিনই হারিয়ে যায়, যেটা মানসিকভাবে মেনে নিতে পারেননি মাহমুদ সর্দার নিজেও। পুরুষ মানুষ তাই মনোবল শক্ত রেখে সন্তানকে অনেক খুঁজেছিল। ভাগ্যের কাছে হেরে গিয়ে সেই সন্তানকে আজও পেল না। দ্বিতীয়বার মালিনী মা হবার খবর পেতেই মাহমুদ সর্দার দিনরাত এক করে মালিনীর যত্ন নেয়, মানুষটাকে আর কষ্ট দিবে না তাই। মালিনীর মনেও আক্ষেপ থাকে স্বামীর ভালোবাসা না পাওয়ার, সন্তান হারানোর। সেই আক্ষেপ বা কষ্ট যেটাই হোক মাহমুদ সর্দার উপে দিতে চাই। কিন্তু ততদিনে মনটা কেমন যেন বিগড়ে গেল মালিনীর। সিয়া আর হিয়াকে মা হিসেবে যত্ন নিলেও এটা পরিপূর্ণ যত্ন হয় না। ওই তো শুধু ফিডিং করিয়ে দিত, বাকি যেসব কাজ মাহমুদ সর্দার বেশি করতেন। ওই সময়টায় ডাইপার ছিল না, প্যান্ট পরিবর্তন করতে হতো প্রচুর। এগুলো সব মাহমুদ সর্দার নিজে করেন। মেয়েদের নিয়ে বাইরে ঘুরতে যান, রাজের সাথে কথা বলিয়ে দেন, বাইরের জগতে দুই মেয়েকেই বুঝিয়ে দেন। সর্বপ্রথম মেয়েদের যে শিক্ষাটা দেওয়া হয় ওটা হলো ব্যাড টাচ সম্পর্কে। তারপর বড়দের সম্মান করতে শেখান। তাই তো সিয়া আর হিয়া এত বড় পরিবারের মেয়ে হিসেবেও সমাজের কাছে আদর্শ সন্তান। সবার মুখে মুখে লেগে আছে মাহমুদ সর্দার ভাগ্য করে সন্তান পেয়েছে। রাজ একজন মন্ত্রী হয়েও কোনো নারীর নেশায় জড়িত নেই, যেটা প্রায় মন্ত্রীদের মাঝেই দেখা যায়। সিয়া আর হিয়া ধনী পরিবার পেয়েও কোনো অহংকার দেখায় না, যেটা আজকাল প্রায় আমরা আশেপাশের মানুষের কথার মাঝেই দেখি। ক্যান্টিনে বসে নিজেদের শৈশব কল্পনা করে দুই বোন, সেই সাথে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। হিয়া চশমাটা খুলে টিস্যু দিয়ে চোখ মুছে বলে, আমাদের সঙ্গেই কি না একটা বিষাক্ত কীট বসবাস করে, অথচ আমরা দেখে বুঝতেও পারিনি। সিয়া টেবিলে মাথা রেখে বিষণ্ণ মনেই বলে, ভাবি যেদিন প্রথম ছোট মা আর মাকে শাস্তি দেয় ওই সার্ভেন্টকে মারার জন্য, তখন আমি একটু ভাবির উপরে অভিমান করেছিলাম। যতই হোক মা তো আমার, কিন্তু আজ বুঝতে পারছি ভাবি আসলে মানুষ চেনে, যেটা আমরা চিনি না। তাই তো আমরা বোকা হয়ে যাই বারবার। হিয়া মৃদু হেসেই বলে, আমি কিন্তু তোর মতো বোকা হই না, শুধু চুপ থাকি। এত ফ্যান ফ্যানানি ভালো লাগে না তাই। মিলিয়াপুর কথা ভাবছি রে, মেয়েটা যখন নিজের মা সম্পর্কে জানতে পারবে তখন কেমন লাগবে। কিছু করার নেই, ভাইয়া জীবনে অনেক কিছু হারিয়েছে, সেই সাথে আদ্র ভাই, রুদ্র ভাই এরাও। আচ্ছা, ভাবির ব্যাপারটা বুঝলাম না। ভাবির শৈশব যদি করুণ হয়
তাহলে বীর ভাইয়া কি ওখান থেকে ভাবিকে আগলে নেয়? কিছু তো একটা কাহিনী আছে। ওই মহিলা কিছু একটা করেছে, যেটা শেষ করে দিতে চাই আমাদের ভাইয়ারা। সিয়া জানালার বাইরে থেকে চোখ রেখেই বলে, আমার মনে হয় ভাবি এখানে কোনো একটা মতলবে এসেছে। ভালো করে দেখ তো, কেমন যেন গোলমেলে লাগলো না? ভাইয়া ভাবির সম্পর্কে শুরুটা সন্দেহ আমিও করেছিলাম, তারপর ভাবলাম বড়রা যেখানে শান্ত, আমরা কেন কথা বাড়াবো। সিয়া মাথা ওপর নিচ করে বলে, আমার কেন জানি রিসেপশনে ভাইয়ার বলা কথাগুলো সাজানো গোছানো লাগলো, যেন সে বানিয়ে বানিয়ে গল্প বলছে। এর মধ্যে অধিকাংশ সত্য, তো বাকিটা মিথ্যে ঘেরা। আচ্ছা শিয়া, একটা কাজ করলে হয় না? আমরা দুই বোন মিলে একটু অতীত ঘেঁটে দেখি। পাগল নাকি? বড়রা তো নিজেদের মতো চেষ্টা করছে। শুনলি না কি কি বলছিল? তুই না আসলে মাথা মোটা। ডাক্তারি পড়ছিস শুধু চিকিৎসা করে সফল হতে পারবি, জীবনে একুল ওকুল বিষয় জানতে পারবি না। ভ্রু কুচকে সিয়া বলে, সিরিয়াস সময়েও তুই আমাকে খোঁচা মারলি? আরে বোন আমার, খোঁচা না, একটু ভেবে দেখ। ভাইয়ার বায়োলজিক্যাল মা মারা যাওয়ার পিছনে কে দায়ী? ওই সোনালি। ওকে ছোটমা বলতেও ঘৃণা লাগছে। তুই শুধু একটু সময় মিলিয়ে দেখ। আমাদের যে খালামণি ছিল সেই সময় মারা যায়, ওই সময় কিন্তু আমাদের প্রথম ছোটমা ছিল না। সে তো এই বাড়িতে বউ হয়ে আসে আমাদের মা আমাদের বাবাকে বিয়ে করার পর। তার মানে তো এটাই স্পষ্ট যে এই সোনালির উদ্দেশ্য হলো আমাদের পরিবারের ক্ষতি করা, যেটা সে তার মাস্টারের সাথে মিলে করেছে। সেই মাস্টারকে আমরা কেউ জানি না। ভাইয়া বলল কি, বাবা বলল, কেউ কিন্তু মাস্টারের খোঁজ পায়নি। পেলে ওই সোনালি এত দূর এগোতে পারত না। আর এই ডেঞ্জারাস মহিলা কিন্তু ভাইয়াকে খুব ভালো করে চেনে, সেই সাথে চেনে আমাদের ভাবিকে। ভাবিকে দেখলেই তো ভয় কাজ করে, যেমন ভয়ঙ্কর লুকস দেয়। তাহলে এইটা শিওর যে এই সোনালির উপরে উপরে কোনো প্ল্যান করে রাখছে। যেই মহিলা এই মুহূর্তে এই জোট না সরিয়ে যারা আপুর বিয়ে নিয়ে পড়েছে, সেই মহিলার মস্তিষ্ক তুই বুঝতে পারিস? উনি কিন্তু আমাদের বাড়ির সবাইকে পয়েন্টে পয়েন্টে চেনে। শুধুমাত্র তোকে আমাকে কখনোই সন্দেহ করবে না। কারণ কি বলতো, আমরা সবসময় শান্ত আর নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকি। যদি আমরাই আমাদের এই বোকামি ভাব দিয়ে অন্তত মাস্টারকে খুঁজে বের করতে পারি, তাহলে তো অনেক কাপ এগিয়ে যাব। সিয়া কিছুক্ষণ ভাবলো, ভেবেই বলল, তোর কথাগুলো ঠিক আছে, কিন্তু আমরা জানবো কিভাবে? রাস্তা কি, উপায় কি? প্ল্যান করতে হবে। তার আগে মাকে ওই মহিলার সাথে থাকতে দেওয়া যাবে না। আমি একদিন আড়াল থেকে শুনেছিলাম, বাবা মাকে বলেছে, তুমি ওই সোনালির সাথে না মিশলে আমাদের সংসারে সুখ অনেকটাই বাড়ত। নর্দমায় পা দিয়ে মনটাকে নর্দমার সাথে মিশিয়ে রাখলে। আমি তখন না বুঝলেও এখন বুঝলাম বাবা কেন বলেছে। মাকে আমি যেভাবেই হোক আলাদা রাখবো, তবে সেটা কৌশলে। বুঝতে দিলে চলবে না। জানিস তো, এই মহিলার সাথে মা অনেক ভালো বন্ধুত্ব করেছে। একটা নেশার মতো কাজ করে, যেন দুজনের সাথে প্রতিদিন ভাবভঙ্গি বজায় রাখা কৌশলে ছাড়া সম্ভব না। বলতেই ওয়েটার এসে দুটো লেমনেট নিয়ে আসলো। হিয়া গ্লাস হাতে নিয়ে স্ট্রোক ঠোঁটে নিয়ে টান দিল। কয়েক টান দেওয়ার পর পাশে রাখে, সিয়াও তাই করে। এর মাঝে আচমকায় হিয়ার লেমনেটকেও নিয়ে স্ট্রোতে ঠোঁট রেখে টান দেয়। হিয়া পাশে চোখ রেখে দেখে রুদ্র। হিয়া নাক ছিটকেই বলে, ওটাতে আমি মুখ রেখেছি রুদ্র ভাই, তো আমি কি করব? ঘৃণা লাগলো না? কেন জানি ভালো লাগলো। ছি, আসলে নষ্ট পুরুষ আপনি। সিয়া এদের ভাব দেখে বলে, আমি গেলাম, তোরা আয় তোদের মতো। হিয়া বাধা দিয়েই বলে, কেন রে, আমি পরে যাব কোন দুঃখে? তুই বের হবি কিভাবে?
রুদ্র ভাইয়া তোর পাশে বসে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে। রুদ্র পুরো আঙুল উঁচিয়ে ব্রাভো দিয়ে বলে। গ্রেট, হবু ডাক্তারের বুদ্ধি আছে দেখছি। হিয়া মৃদু হেসে চলে যায়। হিয়ার রক্তিম চাহনি দেয়। রুদ্র টেবিল থেকে চশমা নিয়ে হিয়ার চোখে রাখে, তারপর বলে, এবার রাগ দেখা। আমি তোর চশমা চোখে রাগ দেখতে অভ্যস্ত। হিয়া ব্রুকুচকে তাকালো। এই লোকটাকে এতবার অপমান করেও কাজ হয় না। হিয়া চোখ মুখ হালকা কুচকেই বলে, আপনার কি লজ্জা হয় না রুদ্র ভাই? পুরুষ মানুষ লজ্জা পায় নাকি? আমি এতবার আপনাকে দূরে দূরে করে দিই, আপনি তাও কেন আমার কাছে আসেন? মনটা নির্লজ্জ হয়ে গেছে তাই। হিয়া নীরব চাহনি দিল। রুদ্র লেমনেট নিয়ে চুমুক দিয়ে হিয়ার দিকে ইশারা করে বলে, চুমুক দিবি নাকি? হিয়া হাত দিয়ে সরিয়ে বলে, ছি না, একদিন ঠিকই দিবি। আপনার স্বপ্নে। ওটা তো প্রতিদিনই দিস। মানে কি? আমি আপনার স্বপ্নে প্রতিদিন এইভাবে থাকি? এভাবে বলতে কিভাবে বুঝলি আমি বুঝলাম না, কিন্তু এটুকু বুঝলাম তুই নেগেটিভ নেরি। তাই বলি আমি তোকে কোনো বাজে নজরে দেখি না। হতে পারে কিছু যাওয়া পাওয়া হঠাৎ আপনা আপনি নজর রাখতে রাখতে চলে আসে, কিন্তু তাও নিজেকে ঠিকই সামলে রাখি, কারণ আমি জানি আমাকে ঠিক কেমন রাখা উচিত। আপনাকে আমি কখনো বুঝতে পারি না রুদ্র ভাই। একটু ভালো করে আমাকে বোঝার চেষ্টা করে দেখ, সব বুঝবি, সেই সাথে নিজেকেও বুঝে যাবি। আপনি আমাকে বোঝেন? তোর থেকেও বেশি আমি তোকে চিনেছি, কারণ তুই। রুদ্র চুপ করে থাকে। হিয়া জানতে চায় বাকি কথা। না জানলে কেমন জানি মনটা খচখচ করছে, তাই প্রশ্ন করে, কারণ আমি। কারণ তুই। হ্যাঁ আমি। তুই কানা, যার কারণেই তো চশমা পরে ঘুরে বেড়াস। রাগ বাড়লো হিয়ার মনে। এটাই তাহলে রুদ্রের কারণ। চশমা পরে থাকার মানে কানা নাকি? এটা অভ্যাস হিয়ার। উপন্যাস পড়তে পড়তে চশমা যে কখন তার চোখের সঙ্গী হয়ে গেছে বুঝতেই পারেনি। এখন এই চশমা চোখে রাখাটাও একটা নেশা হিয়ার কাছে। এটা নিয়ে রুদ্র তাকে অপমান করতে পারে না, কোনো মতেই না। ফিমেল ইগো জেগে উঠল হিয়ার মনে। রুদ্রকে কিল খুশি দিয়েই বলে, দূরে সরুন নষ্ট পুরুষ, আমি আপনার সাথে একটা মুহূর্ত বসে থাকবো না। আচ্ছা আচ্ছা চল। এই দাঁড়া, উঠছি আমি, বাকিটুকু শেষ করে নিই। রোদে বসে মাথা গরম হয়ে গেছে, ল্যামনেট পেয়ে শান্তি লাগছে। হিয়া বাধা দিল না। রুদ্র স্ট্রতে এক টান দিয়ে লেমনেট শেষ করে নেয়, তারপর উঠে দাঁড়ায়। হিয়াকে যেতে দেওয়ার সুযোগ করে নিচে যায় বিল পে করতে। হিয়া অপেক্ষা করেনি, চলে গেল নিজের মতো। রুদ্র টাকা দিয়ে পেছনে ঘুরে হিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। লম্বা চুলগুলো ছুটি বাঁধা। হিয়া কখনো ওড়না গলায় চিকন করে রাখেনি। ওড়না মেলে দুপাশে ছেড়ে দেয়, তাই দুপাশে ওড়না তুলছে। হিয়ার হাতগুলো ওড়নার কারণে ঢেকে আছে। রুদ্র যেন হিয়ার এইসব বিষয়গুলো পরখ করে আনন্দ পায়। এই সর্দার মহলে রুদ্রর একমাত্র শান্তির স্থান হলো হিয়ার পায়ের বিচরণ যেদিকে থাকে, আর এই হিয়া তাকে সবসময় ভুল বুঝে পায়ে ঠেলে দেয়। রুদ্র নিজেও কম না, তারও দোষ আছে। সে কেন হিয়াকে ভুলগুলো শুধরে দেয় না? একটাবার বলতে পারে না? হিয়া পাখি, আমি শুধু তোকেই ভালোবাসি। আমার ইনভেস্টিগেশনের জন্য এই অ্যাক্সিডেন্ট হয়, আমি নিজ ইচ্ছায় অন্য নারীর দিকে চোখ রাখি না। সেই সুযোগ মনে হয় রুদ্রর এখনো আসেনি। রুদ্রর একটা প্রেমিকা আছে, যাকে প্রায় রুদ্রের সাথে ঘুরতে দেখা যায়। হিয়ারও সেই ধারণা, কিন্তু সেই প্রেমিকাকে যে রুদ্র হাজতবাস করানোর জন্য ঘোরাচ্ছে এটা বুঝতে পারছে না হিয়া। রুদ্র বলবেও না। রুদ্রের এই প্রেমিকা যে সোনালীর অ্যাসিস্ট্যান্ট, বলা তো যায় না কখন কোনটা ধরা পড়ে। রুদ্র মিশনে আছে একবারে এই ছাইপাশ পরিষ্কার করে হিয়ার মনে নিজেকে শুদ্ধ করে তুলবে। হিয়ার মনে জায়গা তো আগেই করেছে, অজান্তেই করেছে। এবার হিয়ার সাথে সংসার বাঁধার সময় শুরু। কেবিনে সে হিয়া দেখলো রাজকে উঠিয়ে সাদা পাঞ্জাবি পরানো হচ্ছে। কিছু না বুঝেই বলে, ভাইয়াকে তো ক্ষত স্থানে ঢাকতে বারণ করা হয়েছিল। মায়া পেছন ফিরে হিয়াকে একবার দেখে রাজের হাতটা আস্তে ধরে পাঞ্জাবির হাতাতে হাত ঝুঁকিয়ে দেয়, তারপর বলে, তোমার ভাইয়া তার শালা আর শালার বউকে দেখার জন্যে অধৈর্য হয়ে আছে। ভাইয়ার শালা কে? নিজে বলে নিজেই মনে করে বলে, বীর ভাইয়া। হ্যাঁ, তার তো আজকে দেবদাস দিবস পালন করার দিন। চন্দ্রমল্লিকা পেল নাকি?
রুদ্র ভেতরে ঢুকতে ঢুকতেই বলে, নাগিন ডান্স দেওয়া ডিজিটাল পার্বতী থাকতে দেবদাস কি পুরনো ভার্সন ধরে রাখবে? সেও ডিজিটাল রাস্তায় পার্বতীকে নিজের করে নিয়েছে। ওসব চন্দ্র মল্লিকাকে জীবনে আনার সময় আজকালকার দেবদাসের নেই। হিয়া ঠোঁট এমন করলো যেন সে রুদ্রের এই কথার ভঙ্গি পছন্দ করেনি। তবে সে বুঝেছে বীর যে আজকে যারাকে বিয়ে করেছে এটা। খুশিও হলো সে। সেই সাথে খুশি হলো মায়ার মা আসতে চলেছে। কিন্তু মায়াকে কেন জানাচ্ছে না কেউ, এটাই ভাবাচ্ছে বারবার। রাজ উঠে দাঁড়াবে, মাহমুদ সর্দার এসে রাজের হাত ধরেন। সেই ছোট্টবেলায় বাবা যেমন সন্তানের কাঁধে হাত রেখে অস্তা দিতেন, ঠিক তেমন রাজের এই সময়েও বাবা সন্তানের কাছে আছে। রাজ চোখ স্থির রেখে মাহমুদ সর্দারকেই দেখছে। মাহমুদ সর্দার মলিন হেসেই বলেন, তোমার বক্ষ না হয় তোমার বইয়ের জন্যই থাকে, তোমার বাবার কাঁধ না হয় তোমার জন্যই থাকলো। রাজসহ সবাই হেসে দিল কেবিন জুড়ে। মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখে রাজ হাঁটছে। এটা সময় সে এই ইমোশন ভোলাতে রাজ বিড়বিড় করে মাহমুদ সর্দারকে শুনিয়ে বলে, আমি একটা বিষয় লক্ষ্য করেছি বাবা। কি বিষয়? তুমি আমার বউকে হিংসা করো। তোমার সাথে মাথা গেছে নাকি? আমি শ্বশুর হয়ে বৌমার জন্য হিংসা করব কেন? তোমার কথাতে বোঝা যায় আমি বউকে নিয়ে ব্যস্ত থাকলে তোমার কষ্ট হয়। আফটার অল তোমার বউ তো তোমাকে মানসিকভাবে অশান্তি দেয়। আমার বউ আমাকে মানসিকভাবে অশান্তি দিলেও আমাকে ব্রেন স্ট্রোক করতে তোমার লাগামহীন কথা যথেষ্ট। আফটার অল আমি তো তোমারই পয়দা করা প্রোডাক্ট। রাজকে হাসপাতাল থেকে বাসায় এনে হল রুমে রাখা হলো। বীর আসবে তাই। ওরা আসতে না আসতেই বেল বেজে ওঠে। মাহমুদ সর্দার ভ্রুকুটি করে বলে, এত তাড়াতাড়ি আসলে কিভাবে? হিয়া গিয়ে দরজা খুলে দেয়। হাস্যচল মুখে দাঁড়িয়ে আছে মিহির। হিয়া অবাক হয়ে বলে, মিহির ভাই। সবাই একটু উকিঝুঁকি দিল। মিহির ভেতরে এসে মোহন সর্দারকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো বাবা? আমি ভালো, তুমি? আমিও ভালো আছি। মা কোথায়? যারার বিয়ে হচ্ছে আজকে সেখানে আছে সে। মাহমুদ সর্দারের কথা শুনে মিহির মৃদু হাসে। মিহির জানে আজকে যারার বিয়ে। মোহন সর্দার ছেলেকে প্রাণ ভরে জড়িয়ে ধরে। মায়া তাকিয়ে আছে। মায়ের চাহনিতে নেই হাহাকার, আছে শুধু হিংসা। হিংসা তো হবেই মায়ের, এটাই তো তারই প্রাপ্য। রাজ মায়ের দিকে দেখলো, বুঝতেও পারলো বউয়ের বোন। মাহমুদ সর্দারকে ইশারা করতে মাহমুদ সর্দার এগিয়ে এসে মায়ের কাছে। মায়ের মাথায় হাত রেখে পিতৃত্বের স্নেহ দেয়। সিয়া আর হিয়া এই দৃশ্য দেখে একে অপরের দিকে চাচাই করে হেসে দিল। মোহন সর্দার খুশিতে আত্মহারা ছেলেকে পেয়ে তাই জড়িয়ে ধরেই বলে, আসবে আগে জানাবে না? জানালে সারপ্রাইজ হতো না বাবা? আমি অনেক খুশি হয়েছি তুমি এসেছো তাই। মিহির মুখে হাসি ফুটিয়ে এদিক ওদিক তাকালো। প্রথমেই তার নজর মাহমুদ সর্দারের দিকে যাই, সেই সাথে গেল মায়ের দিকে। মিহির যেই মায়ের দিকে চোখ রাখে, মায়ের মুখের দিকে চেয়েই থাকে। মায়ের চোখ জোড়াতে চোখ রেখেই বলে, উনি কি? মোহন সর্দার বলে ওঠে, রাজের বউ মায়া। লোকলই বেবি ডল। মিহির বিড়বিড় করে বলা কথা কেউ না শুনলেও মায়ার দিকে মিহিরের চাহনি সবাইকে স্পষ্ট করে দিল। মিহির ঠিক মায়াকে কোন দৃষ্টিতে দেখছে। মিহিরের চোখের ইশারা বুঝে রুদ্র বলে ওঠে, লাগারে আগুন। হিয়া পেছন ঘুরে প্রকুচকেই বলে, মানে? বাঘের খাঁচায় চোখ দিয়েছে, এই চোখ যে উপড়ে যাবে। আফসোস একটাই, কি? এখানে বাঘ একা চোখ উপড়ে দেবে না, বরং বাঘনিও একই কাজ করবে। হিয়া মিহিরের দিকে চোখ রেখে বিরক্ত প্রকাশ করেই বলে, এমনটাই তো উচিত। মিহির অনেকক্ষণ ধরে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া হাত মুঠ করে মিহিরের চোখে চোখ রাখে। মায়ের চোখ লাল হয়ে আসছে, এখনই যেন সে খুন করে দিবে মিহিরকে। মিহির ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে আসতে নেয়, চোখ স্থির মায়ের দিকে। সোফায় বসে থেকেই রাজ এক দৃশ্য দেখে। রাজের সহ্য সীমার বাইরে মিহিরের চাহনি। তার বউয়ের দিকে কেউ তাকাবে সে তো সহ্য করবে না। সোফার পাশেই ছোট টেবিল, তার উপরে ছোট ছোট 3টা ফুলদানি। হিয়ার পছন্দের কেনা মাটির তৈরি ফুলদানি। তার মধ্যে একটি ফুলদানি হাতে নিয়ে মিহিরের দিকে ছুঁড়ে মারল রাজ।
মিহির চোখের সাথে কপালের ওপর হাত দিয়ে দূরে সরে যায়। আচমকা এমন হামলা হবে বুঝতে পারেনি মিহির। মাহমুদ সর্দার দীর্ঘশ্বাস ছাড়লেন শুধু। মোহন সর্দার এসে মিহিরকে আগলে নিয়েই বলে, মেরে ফেলবে নাকি আমার ছেলেকে? তোমার ছেলের শকুনের দৃষ্টি ঠিক রাখতে বলো কাকা। সে যেন আমার বউর দিকে কোনো প্রকার নজর না দেয়। আমি এমন চাবি না যে শুধু মুখে ওয়ার্নিং দেয়, বরং আমি ওই দৃষ্টি উপরে ফেলার ব্যবস্থাও করতে জানি। তোমার বউকে ঘরে সাজিয়ে রেখে দাও, বাইরে কেউ তাহলে দেখতে পারবে না তাকে। আমি আমার বউকে যেভাবেই রাখি না কেন, সে তার সম্মান ধরে রাখতে জানে, বরং সে আমার থেকে বেশি হিংস্র রূপ ধারণ করতে জানে। কিন্তু স্বামী হয়তো আমি এই শকুনকে মেনে নিতে পারবো না যে আমার বউকে নিয়ে উড়াল দিতে চাইবে। শকুনের দৃষ্টি শেষ সাথে জানটা আমি নিয়ে নেব। তোমরা স্বামী স্ত্রী মিলে বাড়িটাকে খুনের বাড়ি বানাবে নাকি? তোমরা নোংরা খেলা মজা থেকে বন্ধ করলেই আমাদের স্বামী স্ত্রীর খুন খুন খেলা বন্ধ হবে। মায়ের কাছে কল আসে। মায়ের রিসিভ করে শুধু কিছু শুনে ফোন কেটে নেয়। ভাইয়া চলে এসেছে। রাজ উঠতে নেবে, মায়া এসে রাজকে ধরে। রাজ বলে ওঠে, বুকে তো লেগেছে, পা আমার এখনো ঠিক আছে। কাপল হয়ে রিসিভ করে নেই আমাদের নিউ কাপলকে। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা।